নমস্কার, আমরা দেখছেন টার্গেট বাংলা নিউজ। এই মুহূর্তে যে পশ্চিমবঙ্গের বুকে চলছে এসআইআর, একেবারেই আমরা জানেন গরমাগরম টপিক এসআইআর, যাকে নিয়ে সাধারণ মানুষরা ভীত, সন্ত্রস্ত, আতঙ্কিত। সত্যি তাই, যদি ডিটেনশন ক্যাম্পে চলে যেতে হয়, যদি নাম না থাকে, তো এই নিয়ে মানুষ কিন্তু একেবারে বীতশ্রদ্ধ অবস্থায় আছেন। আবার অপরদিকে চলছে চাষের মরশুম, আর এই মুহূর্তে টার্গেট বাংলা স্টুডিও আছেন জন ভারত দলের রাষ্ট্রীয় প্রমুখ সৌরভ মুখার্জি। একেবারেই সৌরভ দা, টার্গেট বাংলাতে আসার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। সরাসরি আসবো এসআইআর, যেটা একেবারেই হট টপিক পশ্চিমবঙ্গের বুকে। তো এই যে এসআইআর কার্যক্রম চলছে, এটাকে আপনি কিভাবে দেখছেন, কোন চোখে দেখছেন? সম্ভবত আপনার নিউজেও কিছুদিন আগে আমি বলেছিলাম, তখন এসআইআর পশ্চিমবঙ্গে শুরু হয়নি, বিহারে চলছিল। সেই মুহূর্তে আমি এক কথা বলেছিলাম যে এসআইআর কে প্রথম দিন থেকে আমরা সেন্ট্রাল গভর্নমেন্টকে সাপোর্ট করে এসেছি, আর আমরা আজকেও করছি। কারণ এসআইআর হওয়াটা মানে খুবই উপকারী, এবং তার থেকে বড় কথা, যে উপকারিতা বড় কথা হচ্ছে প্রয়োজনীয়তা। এর প্রয়োজনীয়তা আজকে ডেটে 100-তে 100%। কেন প্রয়োজন যদি আপনি কোশ্চেন করেন, কেন প্রয়োজন? প্রয়োজনের কারণ হচ্ছে আজকে প্রত্যেকটা জায়গা একটা সীমাবদ্ধ আছে, যে এত পার্সেন্ট আমাদের ক্ষেতিবাড়ি করার জমি, এত পার্সেন্ট আমাদের বাস্তু জমি, এত পার্সেন্ট হচ্ছে ভ্যাকেট ল্যান্ড, যেখানে আমাদের জঙ্গল বা আর নলে অক্সিজেনের অভাব হবে। আপনারা জানেন ভারতবর্ষের অক্সিজেনের রেট অলরেডি কমে আসছে দিনকে দিন। দিল্লিতে প্রত্যেক বছর হাজার হাজার গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে। কেন অ্যাক্সিডেন্ট হচ্ছে? না, যে বাজিটা ফোটানো হয় সেই বাজির ধোঁয়াতে, মানে ধোঁয়াটা কাটাতে পারছে না। হ্যাঁ, এই শীতকাল পড়তে শুরু হয়েছে, এই অবস্থাতে শুধু দেখুন কিভাবে অ্যাক্সিডেন্ট হবে দিল্লির বুকে। তো এই জন্য কিছু ভ্যাকেট ল্যান্ড প্রয়োজন হয়, যেখান থেকে আমাদের রিসাইকেল হয় অক্সিজেন। যেহেতু আমরা পলিটিক্যাল পার্টি করলেও আমাদের ফান্ডামেন্টাল রাইটস কে মাথায় রেখে পার্টি করতে হবে। পার্টি বহুত পরে এসছে, আগে মানুষ, পরিবেশ, সমাজ, তারপরে পার্টি। পার্টি একটা তৈরি হয় তার মানুষের সেবা এবং প্রকৃতিকে রক্ষা করে, ভারতীয় সংবিধানকে রক্ষা করে, তারপরে জনগণের সেবা করা। কিন্তু ব্যাপারটা এখন উল্টো হয়ে যায়। আগে রাজনীতির চেয়ারে বসার চেষ্টা করে, কিভাবে মাল খাওয়াবে, একদম আগে নিজের পকেট দেখা, তারপর মানুষের কথা ভাবা। হ্যাঁ, তো এই জায়গা থেকে দাঁড়িয়ে পড়ে এসআইআর যদি না হয়, তাহলে আমরা বুঝতে পারবো না যে অবৈধ কত ভোটার মানে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে ঢুকে পড়েছে। প্রত্যেক, শুধু পশ্চিমবঙ্গে আছে সেটা বলবো না, আসামে বহুত ছিল। আসাম থেকে আসামের সরকারকে আমি ধন্যবাদ জানাবো যে তারা আসার পরে আজকে অনেক রিকভারি। যদিও আমি বিজেপির সাপোর্টার না, বা আমি কোনো বিজেপি দল, আসামের হেমন্ত বিশ্ব শর্মা আমি স্যালুট জানাই। হেমন্ত বিশ্ব শর্মা স্পেশালি আমি স্যালুট জানাই, বিজেপির মুখ্যমন্ত্রী বলে না, হেমন্ত বিশ্ব শর্মা স্যালুট জানাচ্ছি। কারণ বিজেপি অন্য রাজ্যেও আছে, সে রাজ্যেও এখনো বহুত বহিরাগত লোক আছে, কিন্তু হেমন্ত বিশ্ব শর্মা চালুই হয়নি। চালু না হলেও আমরা পশ্চিমবঙ্গে চালু যখন হয়েছিল না, তখনও আমরা অবৈধ অনেক ভোটারকে ধরা পড়েছিল। সেটা মমতা সরকারই ধরেছিল। যেটা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ধরেছিল সেটা কিন্তু সেভাবে নয়, হাতে গোনা। অবশ্যই হাতে গোনা। আমরা উত্তর এসআইআর হচ্ছে একটা ফিল্টার। ফিল্টার যতক্ষণ না দেবেন ততক্ষণ পর্যন্ত ছাঁকনি কি করে হবে? ওই দু চারটাই ধরা পড়বে। হাতে যদি মাছ ধরতে যান, দু চারটাই উঠবে। জাল যদি পাতবেন, তখন হাজার হাজার মাছ উঠবে। এসআইআরটা হচ্ছে একটা জাল, যেখান থেকে বৈধ অবৈধকে বাছাই করা যাবে। এই এসআইআর কে নিয়েই তো বলা হচ্ছে যে বাংলাদেশি মুসলিমদেরকে তাড়িয়ে দাও, বাংলাদেশি হিন্দুরা পশ্চিমবঙ্গে। আপনার কতটা জানা আছে আমি জানি না। যখন কংগ্রেস পিরিয়ডে ইন্দিরা গান্ধীর নেতৃত্বে বাংলাদেশকে বাংলাদেশ নাম করা হয়, এবং তৎকালীন বাংলাদেশের প্রধানমন্ত্রী মুজিবুর রহমানজির নেতৃত্বে সেই টাইমে বলা হয়েছিল, আর শুধু এইটা না, এবং কি পাকিস্তান থেকেও যদি কোনো বাঙালি, কোনো সনাতন ধর্মীয় যদি সেইখান থেকে ভারতবর্ষে আসে, তাকে জায়গা দিতে হবে। সেটা আমাদের ভারতীয় শরণার্থী হিসাবে, সেটা আমাদের ভারতীয় সংবিধানে লেখা আছে। তো আমি সংবিধানের বিরোধী কিছু করতে পারি না, শরণার্থী হিসাবে। হ্যাঁ, অবশ্যই। সে ভোটার করতে বলছি না, তো আমরা তো ভোটার করতে গেলে বিরোধী দেবো। সে যদি হিন্দুও হয়, সে যদি সনাতনীও হয়, বৌদ্ধিস্ট হয়, জৈন হয়, তাও তাকে আমরা ভোটার হিসাবে দিতে না করছি বারবার। সেই জায়গায় আমরা অবশ্যই আমরা সেন্ট্রাল গভর্নমেন্টকে বলবো যে এসআইআর এর নামে এনআরসি করছেন, সেটা করুন, তাতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু এইখানে শরণার্থী দিতে পারেন, সে থাকতে পারে, বসবাস করতে পারে, লালন পালন হতে পারে, লালিত পালিত হতে পারে, কিন্তু কোন রকম ভাবে তাকে ভোটার অধিকার দেওয়া যাবে না। ভোটার অধিকার
একমাত্র তাদেরকেই দেওয়া যাবে যারা আদি এবং অনন্তকাল ধরে আমাদের এই মানে তাদের পূর্বপুরুষরা এই ভারতবর্ষের মাটিতে জন্ম হয়েছে এবং ভারতবর্ষে আছে। মানে পশ্চিমবঙ্গের বুকে এই মুহূর্তে আছে, পশ্চিমবঙ্গ কেন, মানে গোটা ভারতবর্ষে তো অবশ্যই। ভারতবর্ষে আছে। হ্যাঁ, তো এই যে আজকে এত অবৈধ, যেটা বারবার ধরে উঠে আসছে, অবৈধ ভোটার, বাংলাদেশি ভোটার, রোহিঙ্গা ভোটার সব নাকি পশ্চিমবঙ্গে ঢুকে পড়ছে বিএসএফ দের দৌলতে। বিএসএফ তাহলে করছেটা কি? দেখুন, আমি বিএসএফ কে ছোট করব না, কিন্তু আমি সেন্ট্রাল গভর্নমেন্টকে বলবো যে সেন্ট্রাল গভর্নমেন্টের উচিত ছিল বিএসএফ কে আগের থেকে যে কড়া শাসনটা আজকের ডেটে দিচ্ছে, যে পাওয়ারটা বিএসএফ কে সেন্ট্রালের যে কোনো মানে ফোর্সদেরকে আজকের ডেটে যে পাওয়ারটা দিচ্ছে, যে দরকার পড়লে শুট আউট করো কিন্তু কোনো বহিরাগত ঢুকবে না, সেটা আরো আজ থেকে 5 বছর আগে বা 10 বছর আগে থেকে কেন দিল না? এটা সেন্ট্রাল গভর্নমেন্টের ফেলিওর। তাই সেন্ট্রাল গভর্নমেন্টের ফেলিওর। আমার সেন্ট্রাল গভর্নমেন্টের ফেলিওর মানে বিএসএফ ফেলিওর। বিএসএফ তো সেন্ট্রাল গভর্নমেন্টের, বিএসএফ সেন্ট্রাল গভর্নমেন্ট হতে পারে, কিন্তু এবং বিএসএফ এর যিনি দায়িত্বে আছেন অমিত শাহ, সর্বশক্তিমান। আপনি কতটা জানেন জানি না, আমি কিন্তু কিছুদিন আগে যখন এনআরসি শুরু হয়নি তার আগে আমি একটা চিঠি করেছিলাম সেন্ট্রাল গভর্নমেন্টকে, এবং সেই চিঠিটা এমন কোনো দপ্তর নেই সেন্ট্রাল গভর্নমেন্টের যেখানে আমার চিঠি ঢোকেনি। সেখানে করা হয়েছিল যে আমাকে জানানো হোক, এবং জনভারত দলের প্যাডে করা হয়েছিল, আমি করেছিলাম খোঁজ, যে কতজন অবৈধ বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে এবং বহিরাগত স্টেট থেকে এসে পরে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে আছে। তার উত্তর সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে নেই, আমার দিতে পারেনি, ঘুরিয়ে উত্তর দিয়েছে যে এই তথ্য দেওয়া যাবে না, এটা আমাদের কাছে নেই। সেই তথ্য তো এরপর উঠে আসবে। হ্যাঁ, এরপর লড়াই চলছে, আমরা প্রেক্ষাপটে উঠে আসবে, এসআর প্রেক্ষাপটে উঠে আসবে, কিন্তু আমরা তো জানতে চেয়েছি, এবং এইটাও জানতে চাইছিলাম যে কতজন পাসপোর্ট ভিসা নিয়ে এসেছে অথচ ভিসার ডেট এক্সপায়ার করে গেছে, তারপরে রয়ে গেছে। আবার আপনাকে বলে দিচ্ছি, ভিসা পাসপোর্ট নিয়ে লিগেল ভাবে এসে পরেও ইনলিগেল অ্যাক্টিভিটিতে, সোনা পাচার, ড্রাগস এর সঙ্গে জড়িত হয়ে কতজন জেল খাটছে, প্রচুর আছে। এই তথ্য আমরা গোটা ভারতবর্ষের কোন জেলে কতজন আছে তার তথ্য জানতে চেয়ে পাঠিয়েছিলাম, কিন্তু উত্তর সেন্ট্রাল গভর্নমেন্ট দিতে পারে। কিন্তু এই যে শুধুমাত্র অবৈধভাবে বাংলাদেশ থেকে বা অন্যান্য দেশ থেকে যারা এসেছে পশ্চিমবঙ্গে, এটা কি শুধুমাত্র বিএসএফ এর ফল্ট নাকি রাজ্য সরকারেরও ব্যর্থতা? রাজ্য সরকারের ব্যর্থতা আছে, বিএসএফ এর ফল্ট আছে, এবং শুধুমাত্র এদের ফল্টটাই আমি বলছি না, এ বাদ দিয়েও অনেকজন আছে যারা মানে বিভিন্ন দিক থেকে কাঁটাতার টপকে, বা আমাদের জানেন যে পশ্চিমবঙ্গের প্রচুর জায়গা আছে খালি পড়ে আছে, যেখানটাকে মানে জাস্ট একটা সম্পর্কের কারণে পড়ে আছে। জিরো ল্যান্ড বলা হয়, সেই জিরো ল্যান্ড পেরিয়ে বা সীমান্ত পোলকে পেরিয়ে এইখানে দুই সরকারের ব্যর্থতা বলে দিচ্ছি। আধার কার্ড হয় সেন্ট্রাল গভর্নমেন্টের, ভোটার কার্ড হয় রাজ্যের থ্রু দিয়ে। হ্যাঁ, এখন সেটা সেন্ট্রালে যাচ্ছে কেন? কারণ এসআইআর থ্রু দিয়ে, কিন্তু এটার ক্ষমতা থাকে রাজ্যের হাতে। ভোটার কার্ডটার কে হবে না হবে অনেক সময় তাহলে এমপি এমএলএ রা লিখে দিয়েছে যে ইনি এখানকার ভোটার। তার মানে যারা প্রবেশ করেছে রাজ্যের, সম্পূর্ণটা রাজ্যের না, এর সময় সেন্ট্রালেরও আছে। এবং কি করে হলো, কি করে এরা এসে ভোটার কার্ড তৈরি করে নিল, কিভাবে ওইখানে একজন ইসলাম ধর্মাবলম্বী হিন্দু ধর্মাবলম্বী হয়ে যায়? সালটা 2005, বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আছেন, সিপিআইএম বামফ্রন্ট, এবং তার মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। 2005 সালে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বর্তমানে মুখ্যমন্ত্রী, তৎকালীন বিরোধী নেত্রী, তিনি বলেছিলেন এই যে অবৈধভাবে যারা পশ্চিমবঙ্গে আসছে এর পুরো দায়িত্ব রাজ্য সরকারের। ঠিক এই ভাষাটা বলেছিলেন, কোট আনকোট বলছি। আর তৎকালীন বিরোধী নেত্রী, বর্তমানে একদম মুখ্যমন্ত্রী, তিনি কিন্তু 2005 সালে এটা বলেছিলেন যে যারা অবৈধভাবে পশ্চিমবঙ্গে আসছে। উনি বিরোধী নেত্রী হিসাবে ঠিক ছিলেন, কিন্তু শেষ করি যে একেবারে এই কথাই বলেছেন যে এই যে অবৈধভাবে প্রবেশ করছে তার দায় কিন্তু রাজ্য সরকারের। এবার এখানেও একটা প্রশ্ন উঠে যায় যে তিনি সেই সময় ইউপিএ এনডিএ এই দোদুল্য মনোতে ছিলেন, একবার ইউপিএ দলে যাচ্ছিলেন, একবার এনডিএ তে ছিলেন, অর্থাৎ সেন্ট্রালকে সাপোর্টে ছিলেন। তো সেই সময় বিএসএফ তো সেই একইভাবেই সেন্ট্রালের সাপোর্টে ছিল, তখনও সেন্ট্রালের ইয়েতেই ছিল বিএসএফ। তখন বিএসএফ এর দোষ না দিয়ে রাজ্য সরকারের দোষ হলো। আর বর্তমানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে এই যে অবৈধভাবে ভোটার প্রবেশ করেছে, মানে মানুষ প্রবেশ করেছে, এর দায় বিএসএফ এর।
কি বলবেন? দেখুন উনি কি বলছেন সেটা ওনার পার্টির বক্তব্য এবং ওনার সরকারের না, বক্তব্য। এই যে কথাটা আমি না বলছে এটাকে আপনি আমি কি বলে বলবেন? দিই, আমি না সরকারে আছি আর না আমি ওনার পার্টির কোনো ক্যাডার, ঠিক আছে? আমার পার্টির পক্ষ থেকে জনভারত দলের আমি প্রমুখ হিসাবে আমি এটা বলতে চাই যে এইখানে দুজনকারই ফল্ট আছে। বিএসএফ কে যদি আরো আগের থেকে কড়া হাতে নিয়ন্ত্রণ করতে বলতো বিএসএফ সেটা করতে পারতো। বিএসএফ এর সেই ক্ষমতা আছে যে একটা মাছি পর্যন্ত গলাতে দেবে না, কিন্তু সেই সাপোর্ট সেন্ট্রাল গভর্নমেন্ট সেই মুহূর্তে করেনি বিএসএফ কে। এটা যেমন সেন্ট্রাল গভর্নমেন্টের ব্যর্থতা, আর পশ্চিমবঙ্গে ঢোকার পরে তো তার নিজস্ব রাজ্যের পুলিশ আছে, তো রাজ্যের পুলিশকে কানে তেল দিয়ে ঘুমাচ্ছিল, নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিল। এটাই তো প্রশ্ন আমার, তো আর এখানেই কেন প্রশ্ন। ভোটার কার্ড গুলো এইভাবে হলো? এটা তাদেরকে কেন শরণার্থী মানে এই যে এই যখন কোনো একটা রাজ্যে এত এত ক্যাম্প হচ্ছে, এত স্টেশনের সাইডে ক্যাম্প মানে তিপ্পল দিয়ে ঘর হচ্ছে, এত জায়গায় অবৈধ বাসস্থান হচ্ছে, সেটা তো রাজ্যের পুলিশের আওতায় পড়ে। 30 কিলোমিটারের মধ্যে বিএসএফ এর থাকে, 30 কিলোমিটারের ভিতরে যখন ঢুকে গেল সে, হ্যাঁ, তখন রাজ্য পুলিশের আন্ডারে চলে এলো। তখন কেন রাজ্য পুলিশের কড়া হাতে পদক্ষেপ করলো না? তার মানে কি এমনকি মমতা ব্যানার্জির সঙ্গে আমার এটাতে একমত ডিবেট হয়েছিল একটা বিষয় নিয়ে, বাই লেটারে আমি ইস্যু করেছিলাম 2000 আপনার সালটাও বলে দিচ্ছি, 2018-19 দিকে হবে। রোহিঙ্গা ক্যাম্প করতে চেয়েছিল পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের উপরে, এটা হাওয়া উঠেছিল, সেই নিয়ে আমি চিঠি করেছিলাম যে কোনোদিনই এদিকে রোহিঙ্গা ক্যাম্প করা উচিত না বা করতে দেওয়া উচিত না। এবং তৎকালীন সময় আমার তৃণমূলের পুরুলিয়া জেলার নেতৃত্বকে ধন্যবাদ জানাতে হয় এই জায়গা থেকে যে ওরাও এটাতে বিরোধিতা করেছিল। তার জন্যই এইখান থেকে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়কে তার যে ক্যাম্প, রোহিঙ্গা ক্যাম্প, শিবির ক্যাম্প করতে পারেনি, সে চলে গেছিল অন্য কোনো জেলাতে। তার মানে তাহলে আপনি বলতে চাইছেন এসআইআরটা খুব প্রয়োজন? অবশ্যই প্রয়োজন। মানে এসআইআর এর মধ্য দিয়ে এনআরসি করার চেষ্টা চলছে, এটা আমি বলছি না, যে মুখ্যমন্ত্রী বলছেন, শাসক দলের যদি নেত্রী না বলছেন। চলছে তাহলে ইমিডিয়েটলি আমার জনভারত দল থেকে আমি সাপোর্ট করছি, এনআরসিটা করা উচিত। এনআরসি করা উচিত। রাজ্যের শাসক দল বলছেন, মুখ্যমন্ত্রী মমতা উনি কি বন্দ্যোপাধ্যায় বলছেন? উনি ওনার ক্যাডারে বলছেন, আমি আমার দিক থেকে বলছি আমি সাপোর্ট করব। যদি সেন্ট্রাল গভর্নমেন্ট এনআরসি লাগু করে তাহলে আমি প্রথম সাপোর্ট করব। তার মানে ডিটেনশন ক্যাম্পে পাঠানোর চেষ্টা। ডিটেনশন ক্যাম্প কেন বলছেন? যারা অবৈধ আমি বলছি না, কোনোটাই আমার কথা নয়, কোনোটাই আমার কথা নয়, কোনোটাই আমার কথা নয়। আমি যদি সরকারে থাকতাম কোনো ক্যাম্প রাখতাম না, যেখান থেকে এসছে সেখানে মেরে আবার তাড়িয়ে দিতাম। একটু আগে বলছেন হেমন্ত বিশ্ব শর্মা ডিটেনশন ক্যাম্প, মনে পড়ে? ডিটেনশন ক্যাম্প করেছে কারণ ভারতের আইনে এখনো নেই যে মেরে তাড়াতে পারবে, কিন্তু আমি আপনাকে কি বললাম, আমি যদি সরকারে থাকতাম সেন্ট্রালে, তাহলে আমি মেরে তাড়িয়ে দিতাম ইন্ডিয়া থেকে। মানে আপনি আইন চেঞ্জ করে দিতেন? অবশ্যই আইন চেঞ্জ করতাম। আজকে এনআরসি হলো কি করে? আইন চেঞ্জ হয়েছে বলে তো এনআরসি হয়েছে, তাহলে আমি সেই আইনটা তৈরি করতাম যে যারা বাইরে থেকে এনআরসি হয়নি, ক্ষুদ্রতম অংশ হয়েছে। হ্যাঁ, সম্পূর্ণটা হওয়া উচিত, ইমিডিয়েট হওয়া উচিত, ক্ষুদ্রতম অংশ হয়েছে। আপনার এই বার্তা যদি সেন্ট্রালে এবং রাজ্যের কাছে যায় তাহলে আমি দায়িত্বের সাথে বলছি যে ইমিডিয়েট হওয়া উচিত, 7 দিনের মধ্যে হওয়া উচিত। এই যে এসআইআর নিয়ে মানুষ আতঙ্কে আছেন, কি বলবেন? আতঙ্ক তারাই করবে যারা জালিয়াতি করে ঢুকেছে, আপনি আতঙ্ক করবো না। এখানকার অনেক মানুষ আছেন যারা এখনো পড়াশোনা মানে ইলিটারেচার। আপনার মনে হচ্ছে আপনি কোনো একটা গ্রামবাসীকে জিজ্ঞেস করুন, ও আপনাকে এনআরসি বলছি, যদি তাই না হতো তাহলে তো সহায়তা কেন্দ্র খোলা হতো না। সহায়তা কেন্দ্র আমরা খুলিনি, আমাদের খোলার প্রয়োজন। যারা খুলেছে কোনো না কোনো দল খুলেছে, যারা খুলেছে তারা ওদেরকে বাঁচাবার জন্য খুলছে। মানে তাহলে তারা আতঙ্কিত? যারা খুলেছে তারা শুধু আতঙ্কিত না, তারা তাদের ভোট ব্যাংক নিয়ে আতঙ্কিত, তার জন্য তাদেরকে তারা গদি হারানোর চেষ্টা করছে, ভাবছে যে গদি হারিয়ে যাবে। এখন টার্গেট আছে বিজেপি এবং তৃণমূল যে কে কতজন কার পাল্লাতে ভারী করতে পারবে, কত রোহিঙ্গাকে তাদের পাল্লাতে ঢোকাতে পারবে, কি বিজেপি চেষ্টা করছে। আর একদিক থেকে মানে যারা সহায়তা ক্যাম্প করেছে তারা গদি হারানোর ভয় পাচ্ছে। 100% ক্যামেরার সামনে বলছি, গদি হারানোর ভয় পাচ্ছে বলে তারা পিছনে দৌড়াচ্ছে। আমার ঘরের বংশপঞ্জিকা আমার কোন পার্টি জানবে? আমার বাবা ঠাকুরদা কে ছিল, তৃণমূল বলে দেবে, ঠিক করে দেবে, বিজেপি ঠিক করে দেবে। এসবে রেখে আরো গদি থাকার ইচ্ছা, ও চেষ্টা করছে এই ভাগে রোহিঙ্গাদের যারা আছে বহিরাগত তাদেরকে বিজেপি চেষ্টা করছে আমার ভোট ব্যাংকে ঢোকাই, আর তৃণমূল চেষ্টা করছে আমার ভোট ব্যাংকে ঢোকাই। তার জন্য করেছে। আমরা কোনো ক্যাম্প করি জনভারত দলের পক্ষ থেকে কোথাও কোনো ক্যাম্প পাবেন না। বলে দিচ্ছে পরিষ্কার একটা বার্তা বলছি, এটা রাজ্য সরকার এবং সেন্ট্রালের কাজ, এটা সরকারের কাজ, এটা হেড অফ দা জেলাতে অথরিটি হচ্ছে ডিএম, এসপিও না, এটা হেড অথরিটি হচ্ছে ডিএম।
ডিএমকে কোনো জায়গায় ঝামেলা ঝঞ্ঝট না হয় তার জন্য সাহায্য করছে এসপি সুপারিনটেন্ডেন্ট একদম একদম এইখানে সরকারের কাজ, এখানে কোনো পার্টির কাজ না। পার্টি কেন পিছনে পিছনে বিএলআরওতে ঘুরবে? এর আগে তো এটা নিয়ে জনস্বার্থ মামলা হওয়া উচিত। আমি চেষ্টা করছি, যদি আমরা অ্যাকচুয়ালি আমরা যেভাবে মানুষের পাশে থাকি বা কাজ করি, এত কেস আমাদের কাছে পেন্ডিং পড়ে আছে, আমরা সময় দিতে পারছি না নতুন করে এটার জন্য। যদি আমি প্রথম কেস করি তাহলে এইটার জন্য কেস করব যে নির্বাচন কমিশন কি হিসাবে এটার জন্য বলে যে পলিটিক্যাল পার্টির নেতা থাকবে। তাহলে তো বলতে হয় যে নির্বাচন কমিশন ঘুমাচ্ছে। নির্বাচন কমিশন ঘুমাচ্ছে বা সক্রিয় হয়ে আছে এই জায়গাটা আমি কেন বলবো না? সবই দেখতে পাচ্ছে, সবই দেখতে পাচ্ছে, পশ্চিমবঙ্গে কি চলছে সেটা দেখতে পাচ্ছে প্রতিটা পদে পদে, তারপরও কেন অ্যাকশন হয়নি? দেখুন, আমরা সংখ্যায় পশ্চিমবঙ্গে কম আছি বা ভারতবর্ষ কম আছি। আমার জনভারত দল একটা 2 বছরের নতুন একটা সংগঠন, সম্পূর্ণভাবে এখন পর্যন্ত পলিটিক্যাল গ্রাউন্ডে আমরা আসতে পারিনি। নির্বাচন কমিশনও আমাদেরকে পুরোপুরি এখন পর্যন্ত সক্রিয় মানে পলিটিক্যাল পার্টি হিসাবে এখনো স্বীকৃতি আমরা পাইনি। একটা দল হিসাবে ভারতীয় সংবিধানের থেকে যেটুকু করার কথা সেটুকুরা কাজ করছি। আমাদের সংখ্যায় যদি বেশি হতাম, আমরাও আন্দোলনের মাধ্যম দিয়ে বা আমরাও কিছু কাজের মাধ্যম দিয়ে সেন্ট্রাল গভর্নমেন্টে এই বার্তা পাঠাতাম যে যেটা সরকারি কাজ বিএলওরা করছে, যেটা সরকারি কাজ বিডিও এসডিও ডিএমরা করছে, সেখানে কোনো পলিটিক্যাল পার্টিকে হস্তক্ষেপ করতে না দেওয়াটাই উচিত। আজকে যেহেতু হস্তক্ষেপ করছে, সেহেতু দেখুন না, বিভিন্ন তৃণমূলের পার্টি অফিসে বসে বসে বিএলওরা চিঠি করছে, ভাইরাল হচ্ছে। কেন হবে? একেবারেই বারবার ধরে একটা জিনিস উঠে আসছে, শাসক দল বারবার ধরে বলার চেষ্টা করছেন যে এই কেন্দ্রীয় নির্বাচন কমিশন কেন্দ্র সরকারের কথাই চলছে। তো কেন্দ্রীয় নির্বাচন কমিশন, কেন্দ্র নিজেই বলছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন, তো কেন্দ্রের কথাই চলবে না, কার কথাই চলবে না? মানে বিজেপি কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে সামনে বলতে চাইছে যে বিজেপির কথা কেন্দ্রীয় নির্বাচন কমিশন চলছে। আমি সেই কথা একদম, কেন্দ্র সরকার মানে কেন্দ্র সরকার মানে কেন্দ্র সরকার বলতে সরকার আলাদা, সরকার আলাদা, সরকার আলাদা, পার্টি আলাদা। বিজেপির অঙ্গুলি এড়নে কেন্দ্রীয় নির্বাচন কমিশন চলছে বাংলা দখল করার জন্য। এটা ওদের দুজনকার ব্যাপার, একজন শাসক দলে আছে, একজন বিরোধীতে আছে, তারা দুজনে বুঝে নিক, এ নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আমি সাধারণ মানুষের জন্য, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা সাধারণ এবং ভারতবর্ষের যেখানে যেখানে যে রাজ্যে এসআইআর হয়েছে, हम सभी को बोलना चाहते हैं, आप लोग निश्चिंत रहिए। आप लोग यहाँ का बासिंदा है तो आपको टेंशन लेने का कोई जरूरत नहीं है। जो बाहर से भाग के आए हैं, जो चीट करके आए हैं, इंडिया में प्रवेश किए हैं और इंडिया का बनने की कोशिश कर रहे हैं, उन लोगों को सर में दर्द है और उनको दर्द उनका मुबारक हो और उनके साथ रहने दो। आप लोग निश्चिंत रहिए, आप यहाँ का है तो आपका कोई यहाँ से हटा नहीं सकते हैं। और आप यहाँ का है और आपका हटा रहे हैं, निर्वाचन कमीशन भी आपका नाम नहीं है, तो आप जनभारत दल का जो वेबसाइट है वहां पर जाके नंबर लीजिए जिला का, कौन सा जिला से है आप, कौन सा स्टेट से है, और हम लोग से डायरेक्टली बात कीजिए। बाकी हम लोग आपको हेल्प करने के लिए तत्पर है। একেবারেই এই এসআইআর ইস্যুতে মুখোমুখি ছিলেন জনমত দলের রাষ্ট্রীয় প্রমুখ সৌরভ মুখার্জি। উনি কিন্তু অকপট একটা কথা বললেন, এসআইআর প্রয়োজন, এবং এরই সাথে একটা বিস্ফোরক কথা বললেন, 7 দিনের মধ্যেই এনআরসিরও প্রয়োজন। চলুন কি বললেন আপনারা একটু দেখতে থাকুন।